পুলিশের সহযোগিতায় তৃণমূল কংগ্রেস এই নির্বাচনের পর একটা অভিনব ভোট পরবর্তী হিংসা শুরু করেছে। গতকালকের ঘটনায় প্রত্যেকের জানা, শশাঙ্ক মাইতিকে বাড়িতে না পেয়ে তার বাড়ির মহিলাদের ওপরে চড়াও হয়ে তাদের আক্রমণ, পরিবারের অন্য সদস্যদের মারধর এবং তার বৃদ্ধ পিতা যখন ঘটনাস্থলে গিয়ে ছাড়ানোর চেষ্টা করছেন তাদের মারের কারণে গৌরহরি মাইতির আজকে মৃত্যু হয়েছে। এই অবস্থার পর পশ্চিমবঙ্গের মহামান্য রাজ্যপাল যিনি আছেন তিনি কি মনে করছেন যে আইন শৃঙ্খলার সামান্যতম কোনো বিষয় এ রাজ্যে অবশিষ্ট আছে, যেখানে প্রকাশ্যে দাঁড়িয়ে মন্ত্রী ঘোষণা করে দিচ্ছেন যে ভোটের লিড না পাওয়ার কারণে তারা সমস্তভাবে রকম সরকারি পরিষেবা, জনকল্যাণকর যে সমস্ত কেন্দ্রীয় সরকারের প্রকল্প আছে সেগুলো তো অসহযোগিতার কারণে বন্ধ, সমস্ত পরিকল্পনা থেকে এই মানুষদের বাদ দেবেন। কোনো জায়গায় গিয়ে রেশন বন্ধ করে দেওয়ার হুমকি, কোনো জায়গায় গিয়ে যে টাকা মেয়েরা পেয়েছেন 25,000 সেটা ফেরত চাইছে, বলছে টাকা ফেরত দাও। এটা কোন পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে? প্রতিনিয়ত আক্রমণ চলেছে, কিন্তু আক্রমণ করে তো বিজেপিকে শেষ করা যাবে না। 2021 সালে 2রা মের পর 27 দিনে 56 জন বিজেপি কর্মীকে খুন করবার পরেও এ রাজ্যে বিজেপি 2024-এর নির্বাচন আজকে নিজেদের সর্বশক্তি নিয়োগ করে লড়েছে। যারা পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক সংস্কৃতিকে ধ্বংস করে দিয়ে আজকে সরাসরি মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আমরা বারবার বলছি কেন্দ্রের বাহিনী যেটা এখানে রাখা আছে আজকে তাদের ভূমিকা কি, তাদের কে বা কারা অপারেট করছে। আমরা বারবার এখানকার মুখ্য সচিবের কাছে দাবি জানাচ্ছি যে আপনি হেল্পলাইন নাম্বার দিন, আপনি প্রত্যেক থানায় কিভাবে আজকে কেন্দ্রীয় বাহিনীকে মুভ করানো হবে, তারা বিভিন্ন জায়গায় সন্ত্রাসের আবহ থেকে মানুষকে বার করবার জন্য চেষ্টা করবে সেটা তারা জানাক। কিন্তু দুর্ভাগ্যক্রমে আজকে সর্বত্র একই পরিস্থিতি তৈরি হয়েছে। আজকে নতুন করে পশ্চিমবঙ্গে দাবি উঠছে যে রাজ্যের পুলিশের বর্তমান যে অবস্থা এবং পুলিশের যে অবস্থান, যেভাবে প্রত্যেকটি ঘটনায় পুলিশ কোনো এফআইআর দায়ের করছে না, যেভাবে প্রত্যেকটি ঘটনায় পুলিশ যারা আক্রান্ত হয়েছেন তাদের অসহযোগিতা করছে, তাতে এই পুলিশকে দিয়ে পশ্চিমবঙ্গকে দীর্ঘদিন শান্ত রাখা যাবে না। আজকে 355 দ্বারা দাবি বিজেপির দাবি নয়, কিন্তু মানুষ বলতে চাইছে এই পুলিশকে সরাও। এই দাবি আজকে মানুষের ভিতর থেকে উঠে আসছে। শুধু দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ আলাদা করা যাবে না, সর্বত্র একই চিত্র চলেছে। কিছু ঘটনা মিডিয়ার কারণে বা রাজনৈতিক সংগঠনের কারণে মানুষের সামনে আসছে, কিন্তু যে ঘটনা এখন পর্যন্ত সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হয়েছে তার টিপ অফ দ্য আইসবার্গ। এটা কিছুই নয় সারা রাজ্যব্যাপী যে সন্ত্রাস চলছে। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এই ঘটনা থেকে দৃষ্টিকে দূরে সরিয়ে নিয়ে যাবার চেষ্টা হচ্ছে। একটা ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেল, ঐতিহ্যশালী একটি বাংলো, জঙ্গলের মধ্যে আগুন ধরলো, 2.5 ঘন্টা ধরে আগুন জ্বললো, সেখানে সেটা অগ্নি নির্বাপন ব্যবস্থার কোনো রকমের তৎপরতা সেখানে চোখে পড়ল না। যেখানে প্রবল বৃষ্টি হচ্ছে সেখানে এসি চালানোর কি প্রয়োজন ছিল? কে এসি ব্যবহার করত? যেটি সম্পূর্ণ বন্ধ আছে সেখানে শর্ট সার্কিট কিভাবে হলো? তাহলে এটা কি সম্পূর্ণ জ্বালিয়ে দিয়ে আবার কোনো প্রাইভেট কোম্পানির হাতে রিসোর্ট তৈরি করবার জন্য তুলে দেওয়া হবে? যেভাবে গোটা ডুয়ার্স, গোটা উত্তরবঙ্গে আজকে বিভিন্ন সরকারি জমিকে, কোনো কোনো জায়গায় চায়ের বাগানকে, কোনো কোনো দেবোত্তর সম্পত্তিকে আজকে প্রাইভেট কোম্পানির হাতে তাদের রিসোর্ট তৈরি করবার জন্য ব্যবসায়িক কারণে বিক্রি করে দেওয়া হচ্ছে। যেভাবে ডুয়ার্সের জঙ্গলের কাঠ কার্যত লুট হয়ে যাচ্ছে,
সেখানের অনেক দুষ্প্রাপ্য অর্কিড সেখান থেকে সরিয়ে ফেলা হচ্ছে এবং সরাসরি সেই ব্যবসায় কারা যুক্ত আছে স্থানীয় মানুষ জানেন সেটা। এরপরও সরকারের তরফ থেকে কোনো ব্যবস্থা নেই। আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জানাচ্ছি, আমরা সংশ্লিষ্ট কেন্দ্রীয় দপ্তরকে জানাচ্ছি যে তৃণমূল কংগ্রেস কার্যত প্রকৃতির বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছে, এটা শুধু পশ্চিমবঙ্গের মানুষের গণতান্ত্রিক অধিকারকে বাজেয়াপ্ত করেছে বা প্রতিবাদকে রক্তাক্ত করেছে, বিষয়টা এরকম নয়। তৃণমূলের কারণে প্রাকৃতিক ভারসাম্য ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস জঙ্গলের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে, জলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। জল, জঙ্গল, জমির অধিকারকে আজকে কেড়ে নেবার জন্য তৃণমূল কংগ্রেস বদ্ধপরিকর। মানুষের বিরুদ্ধে, প্রকৃতির বিরুদ্ধে, মানুষের বেঁচে থাকার যে সামান্য অধিকারটুকু, সেই অধিকার আজকে তৃণমূল কংগ্রেস কেড়ে নেবার জন্য আজকে রাস্তায় নেমেছে। এমন কোনো দিন নেই যে তৃণমূল কংগ্রেসের নেতাদের সম্পর্কে কোনো নতুন দুর্নীতির অভিযোগ আজকে মানুষের সামনে উঠে আসছে না। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে, ধারাবাহিকভাবে বলে যাওয়া হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা, কিন্তু প্রতিনিয়ত নতুন তথ্য উঠে আসছে, নতুন ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান পাওয়া যাচ্ছে, নতুন করে মানি ট্রেলিংয়ের খবর পাওয়া যাচ্ছে। যদিও এই দীর্ঘসূত্রিতা মানুষকে ক্লান্ত করেছে, বিরক্ত করেছে, হতাশ করেছে, কিন্তু তাও এখনো মানুষ বিশ্বাস করে যে আজকে এই দুর্নীতির তদন্ত একদিন শেষ হবে, প্রকৃত অপরাধীরা ধরা পড়বেন। ঠিক আছে, তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব এমন জায়গায় পৌঁছে যে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সকালে মার খেয়ে গেলেন। কালকে মানে কাউন্সিলরকে মারছে। লড়াইটা কি? লড়াই তৃণমূল কংগ্রেসের কর্মসূচি নিয়ে নয়, তৃণমূল কংগ্রেসের চলার পথ নিয়ে নয়, তৃণমূল কংগ্রেসের মতাদর্শ নিয়ে নয়, তৃণমূল কংগ্রেসের কর্পোরেশন পরিচালনা নিয়ে নয়। লড়াই হচ্ছে কে কার উপরে দখল নেবে, কে কোন সম্পত্তি, কে কোন ডিসপুটেড প্রপার্টি, কে কোন প্রপার্টি যার উপরে এখন কেউ দাবি জানাচ্ছে না তার দখল নেবে, কে কোন হাউসিংয়ের ওপরে নিজের একচেটিয়া একাধিপত্য প্রতিষ্ঠা করবে, তা নিয়ে লড়াই। আজকে এটা কি জঙ্গল রাজত্ব বললেও তো এটা কম বলা হয়। কোন পর্যায়ে পৌঁছে গেছে পশ্চিমবঙ্গ? মুখ্যমন্ত্রী ঘুরছেন বিভিন্ন জায়গায় গিয়ে নরেন্দ্র মোদীকে আক্রমণ করছেন, দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করছেন। আবার শুনে যাচ্ছে তৃণমূল কংগ্রেস চলে গেছে শেয়ার বাজার নিয়ে। যিনি বলেছিলেন আমি ভোটের পরে জোটটা বুঝে নেব, তিনি জোটের নেতৃত্ব দিচ্ছেন না কেন? যিনি পশ্চিমবঙ্গের মানুষের সামনে দাঁড়িয়ে বলেছিলেন ভোটের পরে জোটের নেতৃত্ব দেব, জোটটা আমি বুঝে নেব, তাহলে এই যে অধিবেশন আসছে, এই অধিবেশন এই সরকারের সংখ্যাগরিষ্ঠতা নেই এটা প্রমাণ করবার জন্য উনি নামুন, নেতৃত্ব দিন, নেতৃত্ব দিয়ে প্রমাণ করুন যে এই সরকার মানুষের সরকার নয়, এই সরকার জনগণের সরকার নয়, এই সরকার জনবিরোধী সরকার, এবং এর জনভিত্তি শুধু নেই তা নয়, এই সরকারের কাছে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নেই। কেন মুখ্যমন্ত্রী দিল্লি গিয়ে নেতৃত্ব দিচ্ছেন না? কেন জোটের বৈঠকটা তিনি ডাকতে পারছেন না? যে প্রতিশ্রুতি নির্বাচনের আগে মানুষের সামনে দাঁড়িয়ে দিয়েছিলেন, যে কথা তৃণমূল কংগ্রেস 1.5 বছর ধরে বলে গেল যে পরবর্তী প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কোথায় গেল সেই ঘোষণা? আর কোথায় গেল মুখ্যমন্ত্রীর বিবৃতি, মুখ্যমন্ত্রীর আশ্বাস বাণী? আজকে সেটা মানুষকে বলতে হবে। তৃণমূলের তরফ থেকে আজকে দিল্লিতে প্রেস কনফারেন্স করা হয়েছে, তারা বলছেন যে 30 লক্ষ কোটি টাকার শেয়ার বাজারে ম্যানিপুলেশন করেছে বিজেপি, শেয়ার মার্কেটে যার জন্য এক্সিট পোল দেখানো ব্যাপক ধস নামে, এবং এই আর্থিক কেলেঙ্কারি সবটারই ফায়দা লুটেছে গেরুয়া শিবির। এটা তো রাহুল গান্ধী প্রথমে বলেছিলেন, রাহুল গান্ধীর কথা প্রতিবাদ করে যে গোটা শেয়ার বাজার হাসছে, অর্থনীতিবিদরা হাসছে। এটা তো এই দশকের দশক নয়, এই শতকের সবচেয়ে বড় তামাশা। এ ধরনের বিবৃতি, এ ধরনের অবস্থান অতীতে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব শোনা যায়নি। তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল নয়, এই অবস্থানের মধ্যে দিয়ে তারা সেটা প্রমাণ করে দিল। এক্সিট পোল গতবারে বলেছিল বিজেপি 3টি রাজ্যে নির্বাচনে পরাজিত হচ্ছে,
তৃণমূল কংগ্রেস মিছিলের আয়োজন করেছিল, কংগ্রেস আপনাদের নেমন্তন্ন করেছিল মধ্যাহ্ন ভোজনে কংগ্রেসের পার্টি অফিসে, ব্যান্ড পার্টি এসেছিল, অনেকে বাড়িতে বলে এসেছিলেন যে দুপুরবেলা খাবো না, কেউ সেখানে লাঞ্চ করতে পারেননি। যারা ব্যান্ড নিয়ে এসেছিল তারা কেউ পেমেন্ট পায়নি। বিজেপিকে দেখেছিলেন এক্সিট পোলকে কেন্দ্র করে এই আপনারা যেখানে বসে আছেন এই দপ্তরের বাইরে বাজি ফেটেছে, কেউ আবির লাগিয়েছে, কেউ উচ্ছ্বাস প্রকাশ করেছে। আমরা যে কোনো দূরদর্শনের আলোচনায় গিয়ে বলি যে নিঃসন্দেহে এক্সিট পোলের কোনো সময় এক্সিট পোল মেলে, কিন্তু মানুষের মনের ভিতরের রসায়ন বোঝবার ক্ষমতা সবসময় এক্সিট পোলে থাকে না। ভোট ফেরত সমীক্ষা যে একসময় ঠিক হয় সেটা হয়নি। 3টে জায়গায় আমরা জিতেছি। এবারে এক্সিট পোল যা বলেছিল সে অনুরূপ আমাদের রেজাল্ট হয়নি, কিন্তু তার সঙ্গে শেয়ার বাজারের যোগাযোগ, শেয়ার বাজার চলে ইমোশনে, শেয়ার বাজার স্থায়িত্ব চায়। নরেন্দ্র মোদী শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে শেয়ার বা সূচকের যে উত্থান প্রমাণ করলো নরেন্দ্র মোদীর ওপরে, এনডিএ সরকারের ওপরে, বিজেপির ওপরে, তার সরকার পরিচালনার ওপরে, তার অর্থনৈতিক গতি প্রকৃতির ওপরে এখানে যারা ইনভেস্টর আছে, যারা এই মার্কেটে যারা আছে তাদের আস্থা আছে। অভিজিৎ দাস ববি তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো, সেই চিঠি এলো সামনে। সুকান্ত মজুমদার তিনি তার নিয়ে বিবৃতি দিলেন, রিঅ্যাকশন দিয়েছেন সমস্ত মিডিয়ায়। তারপরেও অভিজিৎ দাস ববি তিনি বলছেন যে এটা ফেক লেটার হতে পারে, আর নইলে আপনাদের দলের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগাযোগ রয়েছে, তাদের মধ্যে থেকে কেউ লিক করেছে। বিষয়টা কি? দেখুন, বিজেপি পার্টির গঠনতন্ত্র অনুযায়ী রাজ্য সভাপতি যখন কোনো বিবৃতি দেন, সেই বিবৃতির পরে কোনো পাল্টা বিবৃতি বা সেই বিবৃতিকে সাপ্লিমেন্ট করবার জন্য কোনো বিবৃতি দেওয়া কার্যত একটা দল বিরোধিতার শামিল। যা বলার সুকান্ত মজুমদার বলেছেন, অভিজিৎ দাস তার যা বক্তব্য তিনি আশা করি তিনি লিখিত জানিয়েছেন। সংবাদ মাধ্যমে কি আলোচনা হচ্ছে বা সুকান্ত মজুমদারের বক্তব্য কিভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে এই নিয়ে আমি কোনো শব্দ উচ্চারণ করব না। অভিজিৎ দাস একটু আগে সংবাদ মাধ্যমে বলে গেলেন যে এই দলে আমরা মনে করছি অভিষেকের গোয়েন্দা বসে রয়েছে, এটা কি দলের ভাবমূর্তি? এ নিয়ে যা বলবার সুকান্ত মজুমদার বলবেন, কারণ কোনো দলের কোনো নেতা, কোনো দলের কোনো কর্মীকে যখন সাসপেন্ড করা হয় সাময়িকভাবে এবং তার কাছ থেকে যখন তার এক্সপ্লেনেশন চাওয়া হয় তখন সেটা সভাপতির অনুমোদন সাপেক্ষ। এবং আপনাদের সংবাদ মাধ্যমকে যখন ডক্টর সুকান্ত মজুমদার অভিজিৎ দাস সম্পর্কে তার অবস্থান বা দলের অবস্থান ব্যক্ত করে দিয়েছেন, এরপরে যা কিছু বলার সেটা সুকান্ত মজুমদারই বলবেন। কিন্তু আপনি যে ডিসিপ্লিনের কথা বলছেন সেই ডিসিপ্লিন তো দলের অধিকাংশ অংশ তারা মানছেন না। সৌমিত্র খাঁ তিনি মুখ খুলেছেন, দিলীপ ঘোষ তিনি মুখ খুলেছেন, অভিজিৎ দাস কিছুক্ষণ আগেই তিনি আপনাদের দপ্তরের বাইরে দাঁড়িয়ে বলছেন যে দপ্তরে এবং সাংবাদিক সম্মেলন করছেন, তার দরজায় তিনি সংবাদ মাধ্যমে মুখ খুলছেন। তাহলে ডিসিপ্লিনটা কি বিজেপির মধ্যে কোথাও একটা ঘাটতি হচ্ছে? বিচ্যুতি থাকতে পারে। দিলীপ ঘোষ এমন কোনো কথা বলেননি যেটা সম্পূর্ণভাবে দল বিরোধী কথা, আমি এরকম কথা শুনি। দিলীপ ঘোষ বলেছেন, দিলীপ ঘোষ নিজের শব্দ চয়ন, দিলীপ ঘোষের কিছু কিছু শব্দ আছে যেটা একান্তই ব্যক্তিগত, আর রাজনীতিতে শরীরী ভাষা এবং শব্দ চয়ন নিতান্তই বক্তার ব্যক্তিগত। দিলীপ ঘোষের মতো করে ব্যাখ্যা করেছেন। রাজনীতিতে তো একটু অনুরাগের ছোঁয়া পাশে থাকে, তো সেটা দিলীপ ঘোষ তার বলেছেন। দিলীপ ঘোষ দলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কিংবা দলের সমস্ত গঠনতন্ত্রকে অস্বীকার করেছেন, এরকম কোনো স্টেটমেন্ট কি এসেছে? সৌমিত্র খান কি বলছেন? সৌমিত্র খান যা বলেছে, সৌমিত্র খান একটু চিরকালই অনুভূতি প্রবণ, সৌমিত্র খান দু একটা কথা বলেছে, কিন্তু সে দলকে উড়িয়ে দেওয়ার বা সম্পূর্ণ দল বিরোধিতা সে করেনি। আমি অন্তত তার বক্তব্যের মধ্যে এরকম কিছু খুঁজে পাইনি। যেটা অভিজিৎ দাসের যেটা বক্তব্য, অভিজিৎ দাস দীর্ঘদিনের পার্টি কর্মী। অভিজিৎ দাস বহুবার তৃণমূল কংগ্রেসের হাতে মার খেয়েছেন। অভিজিৎ দাসের শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গ এখনো পর্যন্ত যথেষ্ট ঢিলা, এখনো সে চিকিৎসাধীন, সুস্থ নয় তৃণমূলের আক্রমণের কারণে।
দলের সভাপতি ছিলেন, দলের বিভিন্ন দায়িত্বে ছিলেন, কাজ করেছেন। এখন প্রসঙ্গক্রমে একটি ঘটনাকে কেন্দ্র করে দল থেকে তাকে সাময়িক সাসপেন্ড করা হয়েছে এবং তার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। তিনি এখনো পর্যন্ত দলকে জানিয়েছেন কিনা সেটা আমার জানা নেই। তার কাছে কারণ জানতে চাওয়া হয়েছে। এবার তিনি সেটা বলছেন। যদি বাইরে গিয়ে বলেন, যদি নিজের আবেগকে সে যদি নিয়ন্ত্রণ করতে না পারে, অনেক সময় হয় এটা, আমি কি করতে পারি এটা নিয়ে? আমি এটাই বলতে পারি, এ নিয়ে যা বলার সুকান্ত মজুমদারই বলবেন। রাজ্য মুখপাত্রের কাছে রাজ্য বিজেপির তরফ থেকে একটি সামান্য প্রতিক্রিয়া চাইছি। ওনার বক্তব্য অনুযায়ী, অভিজিৎ দাস ববির প্রতিক্রিয়া অনুযায়ী তিনি বলছেন, আমি ন্যাশনাল কাউন্সিল মেম্বার, রাজ্য বিজেপির কারো অধিকার নেই আমাকে কোনোভাবে শোকজ করার বা এই ধরনের কোনো শাস্তির মুখে ফেলার। এটা নিয়েও তিনি যদি ন্যাশনাল কাউন্সিলের সদস্য হয়ে থাকেন, সেখানে যদি পার্টির গঠনতন্ত্র অনুযায়ী কোনো টেকনিক্যাল ভুল থাকে, তার যদি নাম ওই তালিকায় থাকে, তাহলে সেটার বিষয়ে যা সিদ্ধান্ত নেবার আমাদের দলের শৃঙ্খলা রক্ষা কমিটি নেবেন এবং সেটা নেবার পরে যা বলবার ডক্টর সুকান্ত মজুমদার বলবেন। সবিতা, পাটুলিতে গতকাল রাতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, মারধর, বিধায়কের কার্যালয়ে চেয়ারে বসা নিয়ে গন্ডগোল, বিধায়ক অনুমতিটা মারধর করেছে কাউন্সিলর, এবং এটা কলকাতায় প্রায় দেখা যাচ্ছে, শুধু পাটুলির কথা নয়, কসবা, রাজডাঙ্গা। এখন তৃণমূলকে মারছে। এবার তৃণমূলের সমর্থকরা, তৃণমূলের অনুগামীরা গাছে বেঁধে রাখবে। সিপিআইএম যখন ক্ষমতা থেকে চলে যায়, যখন সিপিআইএমের ওই একটা শব্দ, যেটাকে যদিও আমি খুব একটা ব্যবহার করি না, সিপিআইএমের হারমাদ বলে যারা নতুন শব্দবন্ধ তখন এসেছিল বাজারে, সেই সিপিআইএমের যারা হারমাদ বা দাপুটের নেতা যারা ছিলেন, তারা কেউ বাড়ি থেকে বেরোতে পারেননি। দীর্ঘদিন তারা অন্তরীণ হয়েছিলেন, গৃহবন্দী ছিলেন। আর তৃণমূল কংগ্রেস যেদিন ক্ষমতা থেকে চলে যাবে, সেদিন তৃণমূল কংগ্রেসের এরা কেউ বাড়িতে থাকতে পারবে না, মানুষ নেমে যাবে রাস্তায়। এরা তো কার্যত একটা গৃহযুদ্ধের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গকে। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে যে অসংগতি যে হয়েছে সেটা ডিনাই করার জায়গা নেই। সুপ্রিম কোর্টের এই অবজারভেশনে কি সত্যি নিট নিয়ে কেন্দ্রীয় সরকার তারা চাপে পড়ছে? দেখুন, চাপ ঊর্ধ্বমুখী কিনা আমি বলতে পারবো না। আর সুপ্রিম কোর্টের প্রত্যেকটা অবজারভেশনেই কোশ্চেন পেপার যে লিক হয়েছিল, এ ধরনের কোনো অবজারভেশন আসেনি। এবার যদি বিচ্যুতি থাকে, এনটিএর যদি কোনো বিচ্যুতি থাকে যেটা সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি হয়েছিল, এবং সেখানে যদি সুপ্রিম কোর্ট একটি নির্দিষ্ট অবস্থান নেয়, সরকার এখানে সদর্থক পদক্ষেপ নেবে। আমাদের শিক্ষামন্ত্রীও সেটা জানিয়ে দিয়েছেন। দুর্নীতির বিরুদ্ধে, স্বজন পোষণের বিরুদ্ধে, চাকরি মানে কাউকে পরীক্ষার ক্ষেত্রে মেধাকে প্রতারিত যদি হয়ে থাকে, সেটার বিরুদ্ধে পার্টি জিরো টলারেন্সের অবস্থান নেবে। আজকে ঋতুপর্ণা ঘোষকে করেছিল সেনগুপ্তকে, তোমার ওই রেশন দুর্নীতির অ্যাকাউন্ট, টাকা তার অ্যাকাউন্টে গেছে, সেরকম একটা বিষয়। তিনি উপস্থিত হয়েছে, তিনি আলটিমেট উপস্থিত হয়েছেন। দপ্তরে জিজ্ঞাসাবাদে হাজিরা দিলেন ঋতুপর্ণা সেন। একজন নাম করা প্রতিষ্ঠিত নায়িকা, মানুষ তার অটোগ্রাফ নেয়, তার সঙ্গে সেলফি তুলতে যায়। তিনি যখন ওখানে যাবেন, তো স্বাভাবিকভাবেই প্রচুর ক্যামেরা থাকবে। এটা কিছু মানুষের কাছে আনন্দের খবর হতে পারে, চোখের সামনে ঋতুপর্ণা ঘোষকে দেখতে পেয়েছেন, সেনগুপ্তকে দেখতে পেয়েছেন, মাফ করবেন। আর কিছু মানুষের তার কাছে এটা নিঃসন্দেহে একটা অসম্মানের বিষয়, তাকে ইডি ডেকে পাঠিয়েছে। এখন চারিদিকে পশ্চিমবঙ্গে প্রচুর টাকা। একদিকে শোনা যাচ্ছে যে নরেন্দ্র মোদী দেশের অর্থনীতিকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে, আর একদিকে আমরা দেখতে পাচ্ছি যে নতুন আর একদিকে আমরা দেখতে পাচ্ছি যে ধারাবাহিকভাবে কলকাতা শহরে বিভিন্ন ফুড চেইন তৈরি হয়ে যাচ্ছে। এত টাকা কোথা থেকে আসছে? এটা তো বিরিয়ানির দোকান পারলে, যেখানে বেডরুমের মধ্যেও পারলে খুলে দেয়, বিরিয়ানি, চাউমিন, মানে কে একটা ম্যান না ওম্যান কি একটা আছে, এ কোথা থেকে আসছে? এত টাকা কিভাবে এই ব্যবসার উৎপত্তি? কত মানুষ খেতে যায়? আবার একটা নতুন তৈরি হয়েছে ফ্লেভার অফ চায়না টাউন, সেটাও দেখছি কলকাতা জুড়ে কাউন্টার খুলছে।
ভেতরে সুন্দর সাজগোজ করে লোক দাঁড়িয়ে আছে, কোনো কাস্টমার নেই। মানুষ বোকা নাকি? কোথায় ব্যবসা চলছে? আচ্ছা, হলংলি আপনি অনেক এই কার টাকা? হলংলি আপনি অনেকটা বললেন। আচ্ছা, কোথাও কি মনে হচ্ছে না ষড়যন্ত্র, ওটা কি জমি মাফিয়ার চক্রান্ত বা এর মধ্যেও? রাজ্যের যিনি বনমন্ত্রী আছেন তিনি বলছেন যে রেল দুর্ঘটনা থেকে দৃষ্টি ঘোরানোর জন্যই পরিকল্পিতভাবে এই আগুনটা লাগানো হয়েছে। আমরা তাকে অভিনন্দন জানিয়েছি এবং বলেছি যে তিনি খুব অল্প দিনের মধ্যেই তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি, তৃণমূল কংগ্রেসের চলার পথ, তৃণমূল কংগ্রেসের কর্মসূচি এবং তৃণমূল কংগ্রেসের হয়ে যেভাবে হ্যান্ডেল করতে হয় বিভিন্ন বিষয়, ডিজাস্টার মানে কি বলেন ওটা, ড্যামেজ কন্ট্রোল করতে হয়, সেটা তিনি করছেন। এখন এই দেখা যাচ্ছে যে সরকার খাস জমি পর্যন্ত এই তৃণমূলের আমলে বিক্রি হয়ে যাচ্ছে। ইরিগেশনের জমি, পিডাব্লিউডির জমি, এই যে যেখানে কাউন্সিলররা মারামারি করছে, গুমটি বিক্রি নিয়ে লড়াই, সর্বত্র রোহিঙ্গাদের বসিয়ে দিয়েছে বিধাননগরের মধ্যে ঢুকিয়ে। তো এই পরিস্থিতি যদি মানুষ মেনে নেবে। মুখ্যমন্ত্রী নিজের বুথে হেরে যাচ্ছেন, তাহলে তৃণমূলের জনভিত্তি কি আছে? খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি অসাধ্য সাধন করেছেন, 34 বছরের একটা হেজিমনিকে শেষ করে দিয়েছেন, তিনি তার নিজের বুথে পরাজিত হচ্ছেন। উত্তর কলকাতার প্রার্থী, দীর্ঘদিন জেতা, তিনি তার নিজের বুথে হেরেছেন। মুখ্যমন্ত্রীর 5টা ওয়ার্ডের লিড পাননি। কলকাতা শহরের নামি দামি প্রতিষ্ঠিত নেতারা নিজেদের ওয়ার্ডে হেরেছেন। এত প্রক্সি দেবার পরেও, বিজেপির বুথে নাকি এজেন্ট ছিল না, এজেন্ট না থাকার পরেও তৃণমূল কংগ্রেস হারছে। তাহলে যদি স্বাভাবিকভাবে কলকাতা কর্পোরেশন, বিধাননগর কর্পোরেশন, মিউনিসিপ্যাল কর্পোরেশনের ভোট হতো, স্বাভাবিকভাবে যদি এই কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় সারা পশ্চিমবঙ্গের মিউনিসিপ্যালিটির নির্বাচন হয়, তৃণমূল কংগ্রেস কোথায় থাকবে? এখান থেকেই প্রশ্ন যে সত্যি দেখা গেল যে ওয়ার্ড ভিত্তিক ভাবে দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতায় বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল হেরেছে, পিছিয়ে হয়েছে। সেই ক্ষেত্রে শেষ করে নিই, আমি এই প্রশ্ন আগে বোন থেকে শহরে আসবো। মুখ্যমন্ত্রী বীরবা হাসদা বলছেন যে এসি থেকেই যে আগুন লেগেছে সেটা আপনারা কিভাবে শিওর হচ্ছেন, এবং ইতিমধ্যে বৈঠক করা হয়েছে, আজকে বৈঠকে বসছে, কমিটি গঠন হচ্ছে 4-5 জনের, যারা আগামী কাল পরশু ঘটনা হয়ে গেছে। আমি বলছি 23/11/2023 লাস্ট ফায়ার অডিট হয়েছিল। 2023-এ 23/11-তে ফায়ার অডিট হয়েছিল। সেই সময়ই ফায়ার অডিটে বলা হয় যে ওখানে কোনো রকম অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই এবং সেটা প্রপারলি করতে হবে। এতগুলো মাস কেটে গেল, তারপরেও সেই ব্যবস্থা করা হলো। এবং একই সাথে গত 1 বছর ধরে কলকাতা শহরের কোনো ছোট বড় বাজারে এবং কলকাতা শহরের মধ্যে 650টা ছোট বড় কারখানায় কোনো ফায়ার অডিট হয়নি। এই মুহূর্তে কলকাতার যত আবাসন আছে সেখানে নিয়ম মাফিক কোনো ফায়ার অডিট হয় না। এই মুহূর্তে শুধু কলকাতায় ফায়ার ব্রিগেডের যে রিকোয়ার্ড স্টাফ, সেটা 9,500 মানুষের প্রয়োজন, সেখানে 5,500 জন কাজ করছে। এইটা তো পরিস্থিতি। যদি খোদ কলকাতা শহরেই ফায়ার ব্রিগেডের এই চেহারা হয়, তাহলে অন্যান্য জায়গায় কি হবে? এই ব্যর্থতার জন্য দায়ী কারা? এখন পরিকল্পিতভাবে তৃণমূলের কেউ আগুন লাগিয়ে দিল না, সত্যিই তাদের গাফিলতির জন্য আগুনটা লাগলো, সেটাই সবচেয়ে বড় বিষয়। অবশ্য তদন্তের রিপোর্ট যা উঠে আসবে সেটা প্রত্যেক মানুষেরই জানা। তৃণমূলের আমলে তদন্ত বলতে কি বোঝায়, সরকারি তদন্ত, সেটাও মানুষ জানেন। কিন্তু 1967 সাল থেকে একটা বাংলা এ ধরনের ঐতিহ্যশালী, যার কে ঘিরে মানুষের একটা আবেগ আছে, 2.5 ঘন্টা ধরে সেটাই আগুন লাগলো, সেখানে কেউ পৌঁছতে পর্যন্ত পারলো না, সেটাকে কমব্যাট করা গেল না। এটা তামাশা চলেছে, এটা কোনো সরকার চলছে পশ্চিমবঙ্গে? আপনি বলছিলেন যে ভোটের বিপর্যয়, মুখ্যমন্ত্রী নিজের ওয়ার্ডে হেরেছে, উত্তর কলকাতার প্রার্থীদের বুথে হেরেছে, সেখান থেকে দাঁড়িয়ে 26-এর বিধানসভা নির্বাচনে কঠিন লড়াইয়ে পড়তে পারে তৃণমূল। কলকাতার মানে যারা আবাসিক কলকাতার বাসিন্দারাই দেখা যাচ্ছে বিভিন্ন ওয়ার্ডে তৃণমূলকে ভোট দেয়নি, তারা বিপর্যয় তৃণমূলের। সেখানে দাঁড়িয়ে 26-এর বিধানসভার ভোটে তৃণমূলের জন্য বড় চ্যালেঞ্জ হতে চলেছে। তৃণমূলের জন্য 26-এর বিধানসভা কোনো চ্যালেঞ্জ নয়, আমাদের জন্য 26-এর বিধানসভা কোনো চ্যালেঞ্জ নয়। কোনো কঠিন লড়াই হবে না।
কারণ নির্বাচনটা 26-এ হবে না, 26-এর আগেই পশ্চিমবঙ্গের মানুষ নতুন সরকার পাবে। এই প্রসঙ্গে আসি, ভোটে জিতেছে তৃণমূল কংগ্রেস, কিন্তু সৌগত রায় তিনি বরানগর থেকে বলছেন যে কালকের প্রশ্ন এটা। হ্যাঁ, আজকে করো। বরানগরের মঞ্চ থেকে বলছেন যে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাওয়া মহিলারাই তৃণমূলের কর্ত্রী, বা শহরের বাসিন্দারা আমাদের দিকে মুখ দিয়েছেন কিন্তু গ্রামের মানুষ ভোট দিয়েছে। সেই জায়গা থেকে কি বিষয়টা এক জায়গায় চলে আসছে যে যেহেতু শহরের ওয়ার্ডগুলোতে হেরেছে তৃণমূল, সৌগত রায় তো পক্ষান্তরে সমর্থন করছেন। সৌগত রায় এখন তাহলে উচিত ওনার ওই দক্ষিণ কলকাতার বাড়ি ছেড়ে গ্রামে গিয়ে একটা নতুন কুঠিরে থাকা। সৌগত রায় এই কথা বলে কার্যত পশ্চিমবঙ্গের মহিলাদের অপমান করছেন। এটা মনে রাখতে হবে, যারা লক্ষ্মীর ভাণ্ডার পান সেই গোটা উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস খাতা খুলতে পারেনি। মুখ্যমন্ত্রী একাধিকবার উত্তরবঙ্গে গিয়েও মুখ্যমন্ত্রী তাদের মন ভেজাতে পারেননি। একটা নির্বাচনে জয় পরাজয়ের মধ্যে অনেক ফ্যাক্টর থাকে, সেখানে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য 1000 টাকা পেয়ে মানুষ ভোট দিয়ে দিল, এটা তো মানুষকে অপমান করা। তারা তো ভোট দিয়ে মানুষের সত্তা, মানুষের সম্ভ্রম, মহিলাদের রাজনৈতিক সচেতনতা, রাজনৈতিক বোধ, তাদের ভোটটা, সেটাকে একটা পণ্য বানিয়ে ফেলছে। এটা বলা মানে কার্যত গ্রামের মানুষদের অপমান করা। আমরাও পশ্চিমবঙ্গের মহিলাদের বলছি যে 1000 টাকায় আপনাদের মতাধিকার, মানে আপনাদের মতামতকে কিনে নেওয়া যায়, তৃণমূলের এই কথার প্রতিবাদ করুন। যে টাকা পাচ্ছেন কম পাচ্ছেন, 3000 করে দেওয়া উচিত। আপনাদের অধিকার আপনাদের কাছ থেকে তৃণমূল কেড়ে নিচ্ছে। বালদার প্রার্থী ঘিরে অসন্তোষ বিজেপির। সত্যজিৎ মজুমদার নামে একজন সেখানে নির্দল লড়ছেন, তার সঙ্গে বহু বিজেপি কর্মীকে দেখা যাচ্ছে। বিনয় বিশ্বাস যাইনি আপনাদের প্রার্থী, তার নামে সেখানকার বিজেপির একাংশ বলছে তিনি বহিরাগত। শান্তনু ঠাকুর টাকা নিয়ে প্রার্থী হয়েছেন। ভাই, কে কোথায় বাইরে কি বলছে এ নিয়ে বিজেপির কোনো চিন্তা নেই। পার্টির সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত, হই হই করে ওখানে কাজ হবে, বিজেপি জিতবে। কোনো বিজেপির জয়ের মার্জিন অনেক বড় হবে। লোকসভায় যে ব্যবধান ওখানে ছিল, আমরা সেই ব্যবধানটাকে ওখানে বাড়াবো, এটা আমাদের কাছেও চ্যালেঞ্জ। আচ্ছা, একটা বললেন রাজভবনের বাইরে অভিষেক বন্দ্যোপাধ্যায় 144 ধারা অমান্য করে সভা করেছে, শুভেন্দু অধিকারী করার অনুমতি চেয়েছিল, পায়নি। 19 জুন ধর্মতলা ওয়াই চ্যানেলে বসার অনুমতি পেয়েছেন শুভেন্দু অধিকারী, যেখানে রাজভবনের বাইরে তৃণমূল সভা করতে পারে কিন্তু বিজেপির অনুমতি নেই। না, বিষয়টা স্বাভাবিকই আছে, কারণ শুভেন্দু অধিকারী রাজনৈতিক কর্মী, রাজপুত্র নন, রাজ পরিবারের সদস্য নন। সুতরাং শুভেন্দু অধিকারীকে আমজনতার মতো ওয়াই চ্যানেলে গিয়ে বসতে হবে। কিন্তু এটাও আমরা বলছি সমস্ত কিছুকে মান্যতা দিয়েই, যে শুভেন্দু অধিকারী যেখানে ঘোষণা করেছিলেন অবস্থান করবেন, বিজেপি ওখানেই অবস্থান করবে। পরে আমাদের গ্রেপ্তার করবে, আইনি ব্যবস্থা যা নেবার নেবে, কিন্তু আমরা আমাদের ঘোষিত জায়গা থেকে সরে আসব না। রাজভবনের বাইরেই বিজেপি অবস্থান করবে। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে অবস্থান করে থাকতে পারেন এবং পুলিশ যদি তাকে অনুমতি দেয়, শুধু অনুমতি নয়, দাঁড়িয়ে থেকে সহযোগিতা করে, তাহলে শুভেন্দু অধিকারী যার সংবিধান, যা মর্যাদায়, যিনি মুখ্যমন্ত্রীর পরে, এই শুভেন্দু অধিকারীকে এই প্রতিষ্ঠায় এই মর্যাদা দিয়েছে ভারতের সংবিধান। তিনি একটি সাংবিধানিক পদে আছেন, তিনি বিরোধী দলনেতা, বিধানসভায় সবচেয়ে বেশি অধিকার তার, রাজভবনে ঢোকার সবচেয়ে বেশি অধিকার তার। পশ্চিমবঙ্গের মানুষের গণতান্ত্রিক মৌলিক অধিকারগুলো লঙ্ঘিত হচ্ছে কিনা সেটার উপরে নজরদারি করবার দায়িত্ব শুভেন্দু অধিকারীর। আর সেই কারণে শুভেন্দু অধিকারী ওখানেই অবস্থান করবেন। সরকারের যা করার তারা সেটা করুক। সুবিধা, আপনি কিছুক্ষণ আগে বললেন যে 26-এ ভোট হবে না, কারণ 26 পর্যন্তই সরকারটা থাকবে না। তার আগে আপনি বললেন 355 ধারার দাবি বিজেপির নয়, 26 পর্যন্ত তাহলে সরকারটা থাকবে না। দেখুন, বিজেপি কোনো নির্বাচিত সরকারকে 356, 355 এসব প্রয়োগ করে ভেঙে দেওয়ার পক্ষপাতী নয়। এ ধরনের দৃষ্টান্ত নেই। মানুষের দ্বারা নির্বাচিত সরকারকে সবচেয়ে বেশিবার রাতের অন্ধকারে কলমের খোঁচায় ফেলে দিয়েছে কংগ্রেস, এবং সেই কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নিয়েছে তৃণমূল কংগ্রেস। আপনারা পুরনো রেকর্ড বার করুন,
মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে 356 দ্বারা প্রয়োগের দাবি কতবার করেছিলেন সিপিআইএমের সরকার বিরুদ্ধে, জ্যোতি বসুর সরকারের বিরুদ্ধে, বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারের বিরুদ্ধে। বিজেপি ও পথে হাঁটবে না। আমরা মনে করি যে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যে রাজনৈতিক অবস্থা তৈরি হয়েছে, তৃণমূল দলের আভ্যন্তরীণ যে রসায়ন তৈরি হয়ে গেছে, তাতে এই সরকারটা 26 পর্যন্ত টেনে নিয়ে যাওয়া যাবে না। কারণ যে সরকারের মুখ্যমন্ত্রী সরাসরি বলেন পুলিশ এবং আইবি যদি ঠিকঠাক কাজ করতো আমরা আরও বেশি আসনে জিততাম, যে সরকারের বাইরে থেকে আরেকটা সমান্তরাল সরকার চলেছে, যে সরকারের ওপরে নজরদারি করবার জন্য একজন বিবৃতি দিয়ে ছুটে নিচ্ছে, যে সরকারের বাইরের কোনো কথা তার নির্দেশকে সরকারি আমলারা, সরকারি অধস্তন অফিসাররা মেনে নিচ্ছেন, যে সরকারের বাইরে থেকে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত পরিচালনা করা হচ্ছে, যে সরকারের বাইরে থেকে একজন ব্যক্তি সম্পূর্ণ পুলিশকে নিয়ন্ত্রণ করছেন এবং তার কারণে বিভিন্ন স্কুল বন্ধ রেখে পর্যন্ত সভা হচ্ছে, এবং যে বিবৃতি, পাল্টা বিবৃতি, গভীর রাতের যত ফোন এখন পর্যন্ত আসছে, তাতে এই সরকার 26 পর্যন্ত যেতে পারে না। রাষ্ট্রবিজ্ঞানের নিয়ম মেনেই, প্রকৃতির নিয়ম মেনেই তৃণমূল সরকারকে যেতে হবে। কোনো প্রতিহিংসা নয়, কোনো অসহিষ্ণুতা নয়। কারণ যেদিন তৃণমূল সরকার ক্ষমতায় এসেছিল সেদিন তার আগে তাদের একমাত্র অবস্থান ছিল সিপিএম বিরোধিতা, সিপিএম বিরোধিতা এবং সিপিএম বিরোধিতা। ক্ষমতায় আসবার সঙ্গে সঙ্গেই আজকে সেই অবস্থানটা ডাইলিউটেড হয়ে যায়। 2011 থেকে 2016 পর্যন্ত তারা সিপিআইএমের একটা 34 বছরের মৃত সময়কে কাটাছেঁড়া করে কার্যত সিপিআইএমের ছায়াকে আক্রমণ করে সরকার চালিয়েছে। তারপরে শুরু হয়েছিল অন্ধ মোদী বিরোধিতা, কেন্দ্রীয় সরকার বিরোধিতা, অমিত শাহর বিরোধিতা, কদর্য ভাষা, বহিরাগতদের রাজনীতি। ঘটনাচক্রে তারা এবারে জিতেছেন, কিন্তু এই জয় তৃণমূলের কাছে কোনো জয় নয়। প্রদীপ নিভে যাওয়ার আগে যে জ্বলে ওঠে, ওই 29এই তারা জ্বলে উঠেছে। তুমি অপেক্ষা করুন, এই সরকার 26 পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার অবস্থায় কেউ নেই। স্বস্তিকা পত্রিকায়, আরএসএস এর মুখপাত্র স্বস্তিকা পত্রিকায় যে কথা লেখা রয়েছে তাতে বলা হয়েছে যে এবার দেখা গেছে যে 82,000-এরও বেশি বুথে আপনাদের সংগঠনের লোক ছিল না। বিজেপির আসন সংখ্যা কমেছে, শুধু তাই নয়, বিজেপি কর্মীদের মধ্যেও হতাশা দেখা দিয়েছে, যেটা খুব ভালো লক্ষণ নয়। ফার্স্ট বয়ের এরকম রেজাল্ট হওয়ার কথা নয়। এটা নিয়ে কি বলবেন? দেখুন, বিজেপির ফলাফল নিয়ে অনেকেরই কোনো প্রত্যাশা ছিল, এবং স্বস্তিকায় নামক পত্রিকায় বিভিন্ন সময় যে লেখা প্রকাশিত হয় সেটাই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বক্তব্য, এটা মনে করার কোনো কারণ নেই। বহু সময় বহু মানুষের, মানে সমাজতত্ত্ববিদের, বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের, সাহিত্যিকের বক্তব্য তারা নেন। কেউ এরকম লিখে থাকতে পারেন পশ্চিমবঙ্গের বুথের সংখ্যা কত, আপনি যে সংখ্যাটা বললেন, আর বুথে কত কর্মী ছিল বা এজেন্ট ছিল, এটা আপনারাও সাংবাদিকরা জানেন। একদম বুথ যদি 82,000 বুথে যদি বিজেপি কর্মী না থাকতো, তাহলে বিজেপি 12টা আসন এখানে জয়লাভ করতে পারতো না। ত্রুটি তো আছেই, সাংগঠনিক দুর্বলতা তো আছেই। পৃথিবীতে এমন কোনো রাজনৈতিক সংগঠন তৈরি হয়নি, অন্তত টোটালিটেরিয়ান স্টেটগুলোকে বাদ দিলে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে যারা আছেন, যে সেখানে ফুলপ্রুফ কোনো সংগঠন তৈরি করা যায়। যদি কেউ মনে করেন যে আমার সংগঠন একদম পুরো শক্তিশালী হয়ে গেছে, সব বুথে আমাদের এজেন্ট আছে, তাহলে সেই সংগঠনের বৃদ্ধিই বন্ধ হয়ে যাবে। তার মতামত জানিয়েছেন, প্রত্যেকেরই গণতান্ত্রিক দেশ, মতামত জানানোর অধিকার আছে, কেউ জানিয়েছে, চলছে। আচ্ছা, কাঞ্চনজঙ্ঘা ট্রেন দুর্ঘটনায় দায়ের যে এফআইআর, সেই এফআইআর নিয়ে এবার বিতর্ক। যার নাম করে জিআরপির তরফ থেকে এফআইআর করা হচ্ছে, তিনি বলছেন তিনি কিছুই জানেন না, তিনি হাসপাতালে। এ নিয়ে যা বলার রেল মন্ত্রক বলবে, রেলের আধিকারিকরা বলবে, এই বিতর্কে আমরা ঢুকতে চাই না। আমরা মনে করি এই মর্মান্তিক রেল দুর্ঘটনা নিয়ে রেলকে আরও সচেতন হতে হবে। রেল তার দায়িত্ব এড়িয়ে যায়নি। সরকার দায়ভার নিতে অস্বীকার করেছে এরকম কোনো প্রমাণ নেই। রেলমন্ত্রী ঘটনাস্থলে গেছেন, আমাদের প্রতিনিধিরা গেছেন, সাহায্যের চেষ্টা করেছেন। প্রধানমন্ত্রী বিষয়টি সম্পর্কে ওয়াকিবহল, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা হয়েছে। ভবিষ্যতে যাদের ভুল ত্রুটি যদি কিছু থেকে থাকে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে যাতে এই ভুল না হয় তার জন্য চেষ্টা করা হবে। কিন্তু এটা নিয়ে কোনো রাজনৈতিক বিতর্কে আমরা ঢুকতে রাজি নই।
দাদা, রাজ্যের শিক্ষা দপ্তর আজকে সেন্ট্রালাইজড একটা অনলাইন পোর্টাল যেটা বলা হচ্ছে যে ভর্তি নিয়ে যে অস্বচ্ছতা শিক্ষামন্ত্রী বলেছেন সেটাকে দূর করা যায়, এবং এই প্রসেসটা প্রায় 10 বছর ধরে চলছিল। আলটিমেট ঘরে বসে পড়তে পারবেন শিক্ষার্থী, কি বলবেন? বাড়িতে বসে পড়তে পারবে, বাড়িতে বসে অ্যাডমিশন নিতে পারবেন। ফর্ম ফিল আপ এর আগেও তো এটা চেষ্টা করেছিলেন, এর আগেও তো ব্রাত্য বসু এইটার চেষ্টা করেছিলেন প্রথম শিক্ষামন্ত্রী হয়ে, শোনা যায় এই কারণে তার চাকরি চলে গিয়েছিল। এটাই নাকি চাকরি যাওয়ার অন্যতম কারণ ছিল। তবে সেই ব্রাত্য বসু নাটক করতেন, সেই ব্রাত্য বসু অন্য, এখনকার ব্রাত্য বসু কথা বলেন গুলিয়ে দেওয়ার জন্য। দুটোর অবস্থানের পার্থক্য আছে। শেষ পথে মিষ্টিটা অসম্ভব করে হলো। শেষ পথে মিষ্টিটা অসম্ভব করে হলো। তাহলে একটু বসেই